নিউ টাউনের কাছে একটি পুরনো ফ্ল্যাট কিনে এক দম্পতি পড়েছিল ভয়ঙ্কর ভৌতিক কবলে, এবং তাদের সাথে ওই 10টা দিন ধরে কি কি ভৌতিক ঘটনা ঘটেছিল আপনারা শুনলে শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। ঘটনাটি আমাকে পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে রূপসা ব্যানার্জি। এই ঘটনা রূপসা এবং রূপসার হাজবেন্ডের সাথে ঘটেছিল। ঢাকুরিয়ার একটু ভিতরের দিকেই রূপসার শ্বশুর বাড়ি ছিল, এবং রূপসার হাজবেন্ড কলকাতার একটা বহুজাতিক কোম্পানিতে একটা বড় পোস্টে চাকরি করত। যেহেতু ঢাকুরিয়া থেকে নিউ টাউন মোটামুটি একটু দূর, তেমন নয়, তবুও ওই নিউ টাউনের কাছাকাছি একটা ভাড়া বাড়িতে আপাতত ওরা ছিল, মানে রূপসা আর রূপসার হাজবেন্ড। রূপসারা যে বাড়িতে ভাড়া নিয়েছিল সেই বাড়িতে মোটামুটি 2টো রুম, একটা কিচেন, একটা বারান্দা আর বাথরুম সাথে ছিল। রূপসার শাশুড়ি মাঝে মাঝে এসে থেকে যেত। রূপসা যেটা আমাকে বলল, রূপসার শাশুড়ি খুব ভালো মনের মানুষ, এবং রূপসার শাশুড়ির সাথে ওর সম্পর্ক একেবারে বন্ধুর মতো। যেহেতু রূপসারা ভাড়া বাড়িতে ছিল, তাই রূপসা মাঝে মাঝে বায়না করত, বায়না মানে জেদও ধরত যে তাকে একটা ফ্ল্যাট কিনতে হবে। এবার ওই যে বললাম, রূপসার সাথে ওর শাশুড়ির খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, তাই শাশুড়িও ওকে সবসময় সাপোর্ট করত। শাশুড়িও বলতো তার ছেলেকে যে, বাবা, রূপসা যখন একটা ফ্ল্যাট কিনতে চাইছে তখন নে না একটা কলকাতায় নিউ টাউনের এই তোর অফিসের পাশাপাশি একটা কোথাও জায়গায় একটা ফ্ল্যাট দেখ, নে, ওর যখন খুব ইচ্ছা হয়েছে তুই একটা ফ্ল্যাট দেখ বাবা। রূপসায় জেদ করাটা অন্যায় কিছু ছিল না, কারণ রূপসার হাজবেন্ডের প্রচুর টাকাই ইনকাম, এবং যদি সে ফ্ল্যাট কিনতে চায় তো ফ্ল্যাট মোটামুটি কিনতে পারে, 3 BHK ফ্ল্যাটও কিনে নিতে পারে। তো সেরকমভাবে যখন তার মাও তাকে বলল কিনতে, রূপসাও যখন বারবার করে তাকে একটা ফ্ল্যাট কিনতে বলছে, তো সেই হিসেবে সে ব্রোকার ধরে ফ্ল্যাট দেখা শুরু করলো। কিন্তু সেই মতো বাজেট অনুযায়ী, পছন্দ অনুযায়ী কোনো ফ্ল্যাট তাদের মন মতো হচ্ছিল না। চেষ্টা করছিল অনেক দেখার, একটা যেহেতু ভাড়া বাড়ি রয়েছে, একটা মোটামুটি একটা টেম্পোরারি জায়গা যখন রয়েছে, তখন টেনশনের তো কিছু নেই, মোটামুটি ধীরে সুস্থে অফিস করেই বা শনি রবিবার ধরে তারা ফ্ল্যাটটার দেখছিল। তো এমন এক সময় ওদের কাছে খবর আসলো ব্রোকারের থ্রুতে যে নিউ টাউনের কাছাকাছি একটা ফ্ল্যাট বিক্রি হবে। পুরনো, মানে আগে একটা পরিবার থাকতো, তারা বিদেশ চলে যাচ্ছে, তাই ফ্ল্যাটটা বিক্রি করবে। জানতে পেরে রূপসাকে সাথে নিয়ে, সাথে তার মাকে নিয়ে তার হাজবেন্ড অনুব্রত ওই ফ্ল্যাট দেখতে গেল। দেখতে যাওয়ার পরে ওদের না খুব পছন্দ হয়ে গেল ফ্ল্যাটটা, খুব ভালো লাগলো, 3 BHK এবং খুব গোছানো, খুব ভালো লাগলো। ওরা ভাবলো যে পুরনো হলে কি হবে, কোনো সমস্যা নেই, ফ্ল্যাটটা তো পছন্দ হয়েছে। তো সেই মতো ওরা ব্রোকারকে বলল যে ওরাই ফ্ল্যাটটা নেবে, এবং ওরা আলোচনা করলো যে ওদের ফ্ল্যাটটা পছন্দ হয়েছে বাজেট অনুযায়ী। বাড়িতে আসলো, মানে ওদের ভাড়া বাড়িতে আসলো, আসার পরে আলোচনা করলো, করার মতো তারা অ্যাডভান্সে যে টাকাটা দেয় আর কি, সেই টাকাটা দিল। দেওয়ার পরে একটা দিনক্ষণ দেখে সেই বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানও করলো। রূপসার বান্ধবীদের, আত্মীয় স্বজনদের, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবাইকে বলল, এবং সেই ফ্ল্যাটেও তারা গেল গৃহপ্রবেশের দিন। অনুষ্ঠান হয়ে গেল, সেই দিন চলে গেল অনেকে, পরের দিন সবাই যারা ছিল তারাও চলে গেল। শাশুড়ি যেহেতু ওই যে বললাম ভাড়া বাড়িতে মাঝে মাঝে আসতো, কারণ তাদের ঢাকুরিয়াতে তো নিজস্ব বাড়ি রয়েছে, ওখানে আরেক ছেলে, ছেলের বউ, নিজের হাজবেন্ড রয়েছে। ছেলের বউ যেহেতু আছে, মানে ছোট ছেলের বউ যেহেতু আছে, সে তো দেখছে শ্বশুর মশাইকে, তাই অতটা চিন্তা থাকে না, তাই মাঝে মাঝে এই কলকাতায় আসতে পারে, মানে এই প্রপার যে নিউ টাউনের জায়গা, এখানে আসতে পারে।
সবসময় তো থাকা সম্ভব নয়, তাই গৃহপ্রবেশের পরের দিন রূপসার শাশুড়ি মা ঢাকুরিয়ার নিজস্ব বাড়িতে চলে গিয়েছিল। রূপসা নতুন ফ্ল্যাটে আস্তে আস্তে নিজের মতো করে সাজাতে শুরু করলো। তার পরের দিন রূপসার হাজবেন্ড অনুব্রত ছুটি ছিল, মানে ছুটি নিয়েছিল। পরের দিন গেল। তার পরের দিনও যখন অনুব্রত অফিসে গেল, নিজের মতো করে ঘর গোছালো, যেভাবে শোপিস দিয়ে সুন্দর করে সাজানো যায় আর কি, একটা মোটামুটি বাড়িটাকে সেভাবে সাজালো। এইভাবে কোনো ক্রমে একটা সপ্তাহ কেটে গেল। প্রায় একটা সপ্তাহ কাটার পর একদিন দুপুর বেলায় অনুব্রত বাড়িতে ছিল না। ওর মনে হলো, ও তখন ঘরে ছিল, কিন্তু ঘরের মধ্যে ছিল, একটু শুয়ে রয়েছে, মানে ভাত খাওয়ার পরে ভাত ঘুম, যাকে বলে ভাত ঘুম তো না, ওই ঘরে মানে বেডে শুয়ে একটু ফোন ঘাঁটছিল। ওর মনে হলো যে একটা বাচ্চা, মানে বোঝা যায় না, একটা বাচ্চা যেমন ছুটলে যেরকম আওয়াজ হয়, সেইভাবে যেন কোনো বাচ্চা সারা হলঘর জুড়ে দৌড়ে বেড়াচ্ছে। ও ভাবলো কি হলো, আওয়াজ আসছে কোথা থেকে, আর কে ঘরের মধ্যে ঢুকবে? কেউ তো ঢোকার কথা নয়, কলিং বেল বাজেনি, আর কে অনুব্রত আসলো? ও তো এসে ডাকবে আমাকে, আর এটা তো ওর পায়ের আওয়াজ মনে হচ্ছে না। রূপসা দরজা খুলে বাইরে বেরোলো, দেখতে পেল না, কোথাও তো কিছু নেই। তাহলে কেউ ভুল শুনল? একটু চারিদিকে ভালোভাবে দেখলো, অন্য ঘরগুলোতেও দেখলো, ব্যালকনিতেও গেল, সমস্ত দিক ভালো করে দেখে যখন দেখলো ওই ঘরের মধ্যে কেউ নেই, ও ভাবলো হয়তো ওর মনের ভুল, বুঝতে পারেনি। সেই মতো ও আবার রুমের ভেতর চলে গেল। এইবার তখন যে সময়টা, তখন না শীতকাল। শীতকালে ওদের ফ্ল্যাটের যে স্লাইডিং যে জানলাগুলো আছে, জানলাগুলো সব বন্ধ ছিল। ও বাইরে বেরোলো, মানে বিকেলবেলার দিকে আবার যখন রুমের বাইরে বেরোলো, তখন দেখলো জানলাগুলো খোলা এবং হু হু করে ঠান্ডা ঢুকছে। ও অবাক হয়ে গেল যে এসে পর থেকে এই জানলা তেমনভাবে কখনো খোলাই হয়নি। আর যেহেতু এখনো অনুব্রত ঘরে ফেরেনি, তাহলে জানলা খুলল কে? আমি জানলা খুলিনি, এটা আমি ভালোভাবেই বলতে পারি এবং আমার সম্পূর্ণ মনে আছে। তাহলে জানলা খুলল কে? ওনা একটু অবাক হয়ে গেল, ভাবলো দুপুরে এরকম পায়ের আওয়াজ পেলাম, আর এখন এরকম একটা সিচুয়েশন, এটা তো হওয়ার কথা নয়। ওনা সত্যি বলতে একটু তখনই ভয় পেয়ে গিয়েছিল। ও ঘরের ওই পাশে জানলাগুলো বন্ধ করছিল। সেই সময় মনে হলো একটা বাচ্চার খিলখিল করে আওয়াজ ওই ব্যালকনি থেকে ভেসে আসছে। ওর স্বাভাবিকই ভয় লাগছিল খুব, তবু ও ভাবল ভয় পেলে চলবে না, এটা আমার মনে হয় আমার নিজের ভুল, আমার এটাকে শোধরাতেই হবে। ও দৌড়ে বাইরে চলে আসলো, ব্যালকনির দিকে গেল, যেদিক থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে। গিয়ে দেখলো কেউ নেই। ব্যালকনিতে গেল, মনে হচ্ছে কোনো মহিলার চাপা গুঞ্জন, মানে মহিলাটা হয়তো বাচ্চাটাকে বকছে, মানে এরকম চাপা ফিসফিস করে মিষ্টিভাবে কোনো বাচ্চাকে বকার আওয়াজ। ওনা ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছে। ও ঘরের মধ্যে আসলো, মানে ও ভাবছে আমার সাথে হচ্ছেটা কি। ও অনুব্রতকে ফোন করলো যে তুমি কোথায়? বলছে আমি এখনই আসছি, আমি এই তো কাছাকাছি চলে এসছি। ও আসলো, আসার পরে ওকে সঙ্গে সঙ্গে আর কিছু বলেনি, একটু ফ্রেশ হলো। হওয়ার পরে যখন সোফাতে বসলো, তখন অনুব্রতকে রূপসা সব জানালো। কিন্তু অনুব্রত কোনো কথার কোনো গুরুত্ব না দিয়ে ক্যাজুয়ালি নিয়ে হো হো করে হেসে উঠল। ও বলল, তুমি কি আমাকে গল্প শোনাচ্ছ, না আমাকে আমার সাথে প্র্যাঙ্ক করছো? আমাকে ভয় পাওয়াতে চাইছো? এরকম প্র্যাঙ্ক আমার সাথে করো না, এগুলো করাটা ঠিক নয়। তখন রূপসা বারবার করে বলছে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভুল কিছু বলছি না। তোমার সাথে আমি প্র্যাঙ্ক করতে যাবই বা কেন? আমার কি দরকার? আমি এরকম একটা সেন্সিটিভ জিনিস নিয়ে বলতে যাবই বা কেন? বলছে, তাহলে এসব কথাগুলো, আজগুবি কথাগুলো কেন বলছো? এগুলো বলা বন্ধ করো। বলছে, আমি তো মিথ্যে বলছি না, যেটা আমার সাথে ঘটেছে আমি তোমাকে সেটাই বলছি, তুমি বিশ্বাস করো। কিন্তু অনুব্রত কোনো কথা শোনেনি।
পরের দিন সকালবেলায় অনুব্রত চলে যাওয়ার পরে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকছে। একটা কিছু খাবার রেখে দিচ্ছে, দেখছে সেখানে নেই। অন্য কিছু, ধরো এখানে বাটিটা রয়েছে, সেই বাটিটা একটুখানি তাকিয়ে দেখো সেই বাটিটা এখানে নেই, অন্য জায়গায় রয়েছে। কিন্তু যখন অনুব্রত থাকে না তখন কিন্তু ওর কোনো খারাপ লাগে না, কোনো বাজে ফিল ওর মধ্যে আসে না। যতক্ষণ অনুব্রত থাকে ততক্ষণও ভালো থাকে এবং মনে হয় ওর শরীরটা হালকা হয়ে আসছে। কিন্তু যখনই অনুব্রত এখান থেকে চলে যায় ওর না শরীরটা পুরো ভারী হয়ে আসছে, এবং শুধু ভারী নয়, ওর সাথে তো খুব বাজে বাজে ঘটনাও ঘটছে। ও ভয় পেতে আরম্ভ করলো। ও সারাদিন ঠাকুরের নাম করত। যখন হয় না একটা স্বাভাবিক, আমরা যখনই ভয় পেতে শুরু করি বা ভয় পাই কোনো কিছু নিয়ে, আমরা আমাদের নিজ নিজ ধর্মের ভগবান, ঈশ্বর, আল্লাহকে সবাই ডাকি। স্বাভাবিক, আমরা তো ডাকবই, তাদেরই আমরা বিশ্বাস করি। সেরকমভাবে রূপসা ভগবানকে ডাকা শুরু করলো। যখন ডাকতো তখন অনেকটা হালকা লাগতো, সবসময় তো ডাকা যায় না, নিজের কাজকর্ম থাকে। তখন এরকম ঘটনা ঘটতেই থাকতো ওর সাথে। আর অনুব্রত আসলে তাকে ঘটনাগুলো জানাতো, কিন্তু অনুব্রত তার কোনো কথার কোনো গুরুত্ব দিত না, তাকে বরঞ্চ অপমান করত। এই জিনিসটা নিয়ে না ওদের মধ্যে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, সম্পর্কের ঝগড়া, অশান্তি, বিবাদ, একে ওকে বিশ্বাস না করা, একে ওকে দোষারোপ করা, এই ঘটনাগুলো কিন্তু হতেই থাকছিল। কি করবে রূপসা বুঝে উঠতে পারছে না, ওর খুব আতে লেগেছে। ও বারবার করে বলছে, আমি তোমাকে মিথ্যে বলছি না অনুব্রত, আমি নয় একদিন মিথ্যে বলবো, আমি তোমাকে কি প্রত্যেক দিন মিথ্যে বলবো? আর তুমি আমার এই জিনিসগুলো ক্যাজুয়ালি নিচ্ছ? তোমার মনে হয় আমি তোমার সাথে ইয়ার্কি ফাজলামি করছি? আমি থাকবো না এই বাড়িতে, তুমি থাকো, আমি বাবা মার কাছে চলে যাব। ওকে আর কিছু বলেনি অনুব্রত, কারণ অনুব্রত এইসব জিনিসে একদমই বিশ্বাস করে না। অনুব্রত ওকে কিন্তু আটকায়নি, ওকে একবারও বলেনি যে তুমি থেকে যাও বা আমরা এ নিয়ে আলোচনা করি। কারণ রূপসা বলল অনুব্রতর নিজেরই খুব রাগ হচ্ছিল, কারণ যেহেতু যে বললাম অনুব্রত এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি এর অস্তিত্ব আছে, এইসবকে বিশ্বাস করে না। সেখানে যখন রূপসা এইসব ঘটনাগুলো বলছে তখন অনুব্রত কোনো মতে বিশ্বাস করেনি, বরঞ্চ উল্টে রাগ হচ্ছিল যে এইসব কথাগুলো বলে নিজেদের মধ্যে কেন অশান্তি বাড়াচ্ছে। একটা নতুন ফ্ল্যাটে এসছে এবং সেটা শুধুমাত্র রূপসার জন্য। রূপসা চাইছিল বলে এই ফ্ল্যাটটা কিনেছেও, না হলে এই মুহূর্তে এই ফ্ল্যাটটা কিনতো না, একটু সঞ্চয় করতো। এতটা সেভিংস নষ্ট করলো শুধুমাত্র রূপসার জন্য। এখন রূপসা এইসব গালগপ্প দিচ্ছে, এগুলো কি মানা যায়? এই নিয়ে একটু অনুব্রত রাগারাগি করছিল, তাই ওকে আর আটকায়নি, ও চলে গেল। যাওয়ার পরে অনুব্রত ভাবলো যে আমি 3-4 দিন এই বাড়িতে থাকবো একা একা, আমি দেখব যে রূপসা কি বলেছে, কি বলছে, যে একা একা থাকলে ওর যে সমস্যাটা হয় এটা আমি অনুভব করতে চাই। কিন্তু আমি বিশ্বাস করি এই ঘটনা সম্পূর্ণই ভুল। তাই রূপসার সাথে আর কোনো যোগাযোগ করেনি। ও চেয়েছিল 3-4 দিন থাকার পরে রূপসাকে গিয়ে আবার নিয়ে আসবে। ঝগড়া তো সেরকম ঝগড়া নয়, একটা সামান্য তর্কাতর্কি, একে অপরকে বিশ্বাস না করা, এটুকুই। সেই মতো অফিসে চলে গেল। যাওয়ার পরে বাড়ি আসলো। আসার পরে ওনা 3-4 দিনের ছুটি নিল অফিস থেকে, যে ও বাড়িতেই থাকবে, অফিসে যাবে না, সারাদিন ওই ঘরের রুমে ওই ফ্ল্যাটের মধ্যেই থাকবে। ও সেই মতো খাবার অর্ডার করে থাকতে আরম্ভ করলো। ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে টিভিতে একটা সিনেমা চালিয়েছে, সিনেমা দেখবে বলে। হঠাৎ করে অনুব্রত শুনতে পেল রান্নাঘর থেকে যেন কেমন বাসনপত্র সব পড়ার আওয়াজ। রান্নাঘরে ছুটে গেল, দেখলো হ্যাঁ, রান্নাঘরে বাসনপত্র সব মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। ও সব তুলে রাখলো, ভাবলো যে হঠাৎ করে পড়ে গেল কেন। ও আবার ঘরের মধ্যে আসলো, মনে হলো স্বামী স্ত্রী, কোনো দুজন দম্পতি বলাটা ভুল, কোনো পুরুষ আর মহিলা দুজন, ওদের যে এক্সট্রা একটা রুম ছিল সেই রুমের মধ্যে মনে হলো ঝগড়া করছে, একে অপর সাথে ঝগড়া করছে, ঝগড়া করলে যেমন হয় ফিসফিস করে ঝগড়া করছে। ও ভাবলো কিসের আওয়াজ হচ্ছে। ঘরের মধ্যে গেল, দেখলো যে না, কোনো আওয়াজ তো নেই বা কেউ নেই ঘরের মধ্যে। ওর না এসে খুব রাগ হতে আরম্ভ করলো যে শুধুমাত্র মেয়েটার জন্য, রূপসার জন্য আজ আমার এরকম মনে হচ্ছে।
ওই মেয়েটা প্রত্যেক দিন আমার কানের কাছে এসে এত বাজে কথা বলতো, এত আজগুবি কথা বলতো যে আমি নিজেই মনের মধ্যে এইসব কিছু কল্পনা করে নিচ্ছি এখন। এটা তো ঠিক নয়। ও তারপরে আবার সিনেমাটা দেখা আরম্ভ করলো। নেটফ্লিক্সে সিনেমাটা দেখছিল, পজ করে রেখেছিল, রিজুম করে আবার দেখা আরম্ভ করলো। তারপরও সিনেমাটা কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে ও ভাবলো যে না, আমি একটু বাইরে বেরোই, একটু বিকেল যখন সন্ধ্যে যখন হয়েছে তখন যাই, একটু পাড়ার দোকানে কোথাও গিয়ে চাটা খেয়ে তারপরে আসবো। ও আসার পর ওর না খুব খারাপ লাগছিল যে এরকম ঘটনাও শুনলো, এরকম ঘটনাও ওর সাথে ঘটলো। একবার কি রূপসাকে ফোন করবে, কিন্তু রূপসাকে ফোন করবে ভেবে ও ফোন করলো না, কারণ ওর যে রাগ রয়েছে রূপসার উপরে, তাই রূপসাকে ফোন করলো না। চাটা খেয়ে একটু সময় কাটিয়ে রাত্রের খাবার নিয়ে ও রুমের মধ্যে প্রবেশ করলো, মানে ফ্ল্যাটে চলে আসলো। আসার পরে আবার টিভি চালিয়েছে। কি করবে, সারাদিন তো কোনো কাজ নেই, ওই টিভি আর ফোন, তাই করছে। আর বাড়িতে একবার ফোন করেছিল ওর মাকে, মানে অনুব্রতর মাকে, সব ঘটনা জানালো। অনুব্রতর মা তো খুব রাগারাগি করছে যে তোদের সাথে এরকম ঘটনা ঘটছে, তোরা আমাকে আগে জানাসনি কেন। এইবার অনুব্রতর মা যেহেতু আগেকার দিনের মানুষ, তাই স্বাভাবিকভাবে এই কথা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিল এবং উনি জানে যে এর অস্তিত্ব আছে। যদি এটাকে না মানা হয়, যদি এটাকে ক্যাজুয়ালি নেওয়া হয়, তাহলে এটা পরবর্তীকালে কোনো ভয়ঙ্কর আকার নিতে পারে। তাই অনুব্রতর মা অনুব্রতকে খুব বকাবকি শুরু করলো যে তুই এই ঘটনাটা আমাকে আগে জানাসনি কেন, যদি এরকম ঘটনা ঘটেই থাকে তোদের সাথে তাহলে আমাকে আগে জানালে আমি তো যেতে পারতাম, বা তোরা ওই ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য কোথাও ফ্ল্যাট নিতে পারতিস, তোর আগে জানাসনি কেন, আর রূপসাকে বাড়ি থেকে চলে যেতে বললি। তখন অনুব্রত বলছে আমি তো চলে যেতে বলিনি, ও চলে গেছে। যাই হোক, অনেক কথা বলার পরে রূপসার শাশুড়ি ফোন কেটে দিল। কাটার পরে রূপসাকেও ফোন করেছিল, করার পরে বলল যে রূপসা, তোর সাথে কি কি ঘটনা ঘটেছে তুই তো আমাকে একবার জানাতে পারতিস মা, তুই না আমাকে বন্ধু মনে করিস। বলছে মা জানাতে পারতাম, কিন্তু তুমি শুধু শুধু চিন্তা করতে। আমি দেখছিলাম অনুব্রতকে বলে, কিন্তু অনুব্রত আমার কোনো কথাই শুনছিল না। আমি তোমাকে ফোন করতাম, আজ বা কাল তোমাকে ফোন করতাম, আমি তোমার কাছে যেতামও, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠেনি। তোমাকে অনুব্রত কি বলেছে? তখন শাশুড়ি মা সব জানালো যে যা যা ঘটনা রূপসার সাথে ঘটেছে এবং যা যা ঘটনা রূপসা তার অনুব্রত এবং তার হাজব্যান্ডকে বলেছে, সেই সব ঘটনা অনুব্রত তার মাকে বলেছে। এবং অনুব্রতর মা রূপসাকে এও বলেছে যে আজকে অনুব্রতর সাথে কি কি ঘটনা ঘটেছে। রূপসা শুনে তো খুব চিন্তায় পড়ে গেছে। রূপসা বারবার করে অনুব্রতকে ফোন করছে, কিন্তু অনুব্রত ফোন রিসিভ করছে না। রূপসার অনুব্রতর জন্য খুব চিন্তা হতে লাগলো যে ও তো কোনো কথা বিশ্বাস না করে সাহসিকতা দেখিয়ে ওই রুমের মধ্যে একা রয়ে গেল। যদি কোনো খারাপ ঘটনা ঘটে যায় তাহলে তো আমার কষ্টের শেষ থাকবে না। আমি তো ওকে খুব ভালোবাসি, আমি এটা কোনো মতেই মানতে পারবো না। রূপসা সেই মুহূর্তেই তার বাবাকে সাথে নিয়ে ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। এদিকে রূপসার হাজবেন্ড তখন আবার সিনেমা দেখছিল। আগেই বললাম, রূপসার হাজবেন্ড রূপসাকে যে ঘটনাটা বলেছিল, মানে কি কি ঘটনা সেদিন ঘটেছিল, তারপরে সেই ঘটনাই রূপসা আমাকে জানিয়েছে। আমি সেটাই বলছি। সেদিন যখন টিভি দেখছিল তখন একটু রাত হলে, মানে ওই 9টা সাড়ে 9টা বাজলে, রূপসার হাজবেন্ড অনুব্রত যে খাবারটা নিয়ে এসছিল সেই খাবারটা খেতে আরম্ভ করলো একটু গরম করে। যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে গেছে, খাবারটা খাচ্ছিল। খাওয়ার সময় হঠাৎ করে মনে হলো তার শরীরটা পুরো ঠান্ডা হয়ে আসছে। ঘরের মধ্যে কিন্তু রুম হিটার রয়েছে এবং সেটা অন করাই রয়েছে, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছে ওর সারা শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে। একটা হিম স্রোত তার শরীর দিয়ে পুরো বয়ে যাচ্ছে। ওনা খুব ভয় পেয়ে গেল। ওর মনে হচ্ছে ওর আশেপাশে কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, কারোর উপস্থিতি অনুভব করতে পারছে। ও ভয় পেতে আরম্ভ করলো এবং সেই মুহূর্তে অনুব্রত আর কিছু না ভেবেই রূপসাকে ফোন করছিল, কিন্তু রূপসা ফোন রিসিভ করেনি সেই সময়, কারণ তারা রাস্তায় ছিল এবং গাড়ির আওয়াজে শুনতে পায়নি ফোনের আওয়াজ। খুব ভয় পেয়ে যাচ্ছিল।
ও আস্তে করে, মানে কোনো তাড়াহুড়ো করেনি অনুব্রত, আস্তে করে ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, নিজের বেডরুমের মধ্যে গিয়ে। বন্ধ করার পরে ঘরের মধ্যে গিয়েই ওর ফোনে হরে কৃষ্ণ যে গান, সেই গানটা চালিয়ে দিল। চালানোর পরে জোরে চালিয়েছিল, চালানোর পরে চুপ করে খাটের মধ্যে বসে রইল এবং মাঝে মাঝেই রূপসাকে ফোন করতে লাগলো, কিন্তু কোনো ওপাশ থেকে রেসপন্স আসছিল না। সেই মুহূর্তে ওর মনে হচ্ছিল যে বাইরে কোনো কিছু তোলপাড় হয়ে যাচ্ছে, মানে ভাঙা চোরার আওয়াজ, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, ঝগড়া, অশান্তির আওয়াজ শোনা যাচ্ছে। ওর না খুব ভয় পেতে আরম্ভ করলো। ও মনে মনে ভাবল যে আজ আমি সাহসিকতা দেখিয়ে এইভাবে কি নিজের বিপদ ডেকে আনলাম? তাহলে রূপসা কি সঠিক কথাই বলেছিল? রূপসাকে বিশ্বাস না করে কি বড় ভুল করলাম? ও বারবার রূপসাকে ফোন করছে, কিন্তু কোনো আওয়াজ আসছে না। সেই মুহূর্তে ওর এত ভয় পেতে আরম্ভ করলো, ও চুপচাপ, মানে গুটি সুটি মেরে বিছানায় পড়ে রইল। হঠাৎ করে মনে হলো কেউ যেন জোরে জোরে ওর হেঁটে ওর রুমের দিকে আসছে। ও তো ভীষণ ভয় পাচ্ছিল, ভীষণ। দরজায় ধাক্কা দিচ্ছিল। ও ভাবলো যে কে? তাহলে কি আমার সময় ঘনিয়ে আসছে? তাহলে কি বিভীষিকার কোনো জিনিস, বিভীষিকা বলে কোনো কিছু এই বাড়িতে বর্তমান? হঠাৎ করে রূপসার আওয়াজ শুনে ওর মনে স্বস্তি আসলো। রূপসা চেঁচিয়ে বলল, দরজা খোলো, দরজা খোলো অনুব্রত। তাড়াতাড়ি করে অনুব্রত দরজা খুলে দিল এবং দেখল বাইরে রূপসা দাঁড়িয়ে এবং তার পিছনে রূপসার বাবা, অনুব্রতর শ্বশুর মশাই। রূপসাকে দেখে জড়িয়ে ধরল, কান্না করে দিয়েছিল রূপসা। বলছে, তোমার কিছু হয়নি তো? তখন অনুব্রত বলল, না, কিছু হয়নি। ওরা আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। টাকা পয়সা, গয়নাগাটি, মানে ডকুমেন্টস, দরকারি জিনিসপত্র যা ছিল তাড়াতাড়ি করে ব্যাগে নিয়ে ওরা বাইরে চলে আসলো, মানে রুমের থেকে বেরিয়ে আসলো। আসার পরে থানাতে কেস করলো, ব্রোকারকে ধরলো। ব্রোকার তো কিছু বলতে নারাজ। ব্রোকার বলছে এরকম কোনো ঘটনা তো ওখানে ঘটেনি, কিন্তু অনেক হুমকি ধমকি দেওয়ার পরে ব্রোকার মুখ খুলতে বাধ্য হলো। ব্রোকার বলল যে এই ফ্ল্যাটে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল। অ্যাক্সিডেন্ট বলবো না, মার্ডার বলবো, আত্মহত্যা বলবো। এবং তারপরে এই ফ্ল্যাটে কোনো পরিবার আসলে পরিবার টিকতে পারতো না। যেহেতু এই ফ্ল্যাটটা কিনে নিত তারা, তখন তাদের বেচতেও সমস্যা হতো। লাস্ট যে পরিবারটা ছিল, দম্পতি ছিল, তারা বিদেশে সেটেলড হয়ে যাওয়ায় সেই অজুহাত দেখিয়ে তারা ফ্ল্যাটটা বিক্রি করার একটা সুযোগ খুঁজছিল এবং আপনাদের তখন আমিও পেয়ে গেছিলাম আর ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি। তখন সবাই বলছে যে কি ঘটনা ঘটেছিল, আপনার কাছ থেকে তো সেটাই জানতে চাইছি, সেটাই বলুন, বেশি কথা না বলে। তখন ওই ব্রোকার বলল যে এই বাড়িতে, মানে এই ফ্ল্যাটে দম্পতি, মানে স্বামী স্ত্রী এবং তার 6 বছরের একটা মেয়ে থাকতো। ওই বাড়ির যে মহিলা, সেই মহিলাটির স্বামী চিটফান্ডের সাথে যুক্ত ছিল এবং অনেক বড় মাথা ছিল। যখন একটা, আমি নাম করছি না, সেই ফান্ডের টাকা যখন লুট হয়ে গিয়েছিল, মানে বলা যায় চিটফান্ডের যে সমস্যাটা সেটা হয়েছিল, এবং সেই সময় সেই বাড়ির মালিকেরও এই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সে টাকা নিয়েছে কি নেয়নি সেটা পরের কথা, কিন্তু এই সমস্যার মধ্যে এমনভাবে পড়ে গিয়েছিল যে সেই বাড়ির যে মালিক সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। সে আত্মহত্যা করেছিল, কিন্তু সে তো বেঁচে গেল। আত্মহত্যা করেছে, সে তো বেঁচে গেল, কিন্তু পড়ে রইল তার যে স্ত্রী এবং তার যে মেয়ে। তাদের কেউ ছেড়ে কথা বলল না। প্রত্যেক দিন তাদের বাড়িতে এসে হেনস্থা করা, তাদের জেরা করা, এবং তারা এই নিয়ে এই সমাজে চলতে পারছিল না। সোসাইটিতে তারা কোনো মতেই চলতে পারছিল না। যেখানে যাচ্ছিল তাদের অপমান করা হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এর ফলে বাচ্চা মেয়েটার উপরে খুব বাজে এফেক্ট পড়ছিল। মানে ওরা কিছু করতে পারছিল না। কি করবে ওরা, কি বলবে ওরা? আর সত্যি বলতে ওই বাড়ির যে মহিলাটা ছিল, সেই মহিলাটার কোনো আত্মীয় স্বজন ছিল না, আর থাকলেও তারা এই মুহূর্তে তাদের কোনো সাপোর্ট করেনি। সেই সময় তারাও, মানে ওই বাড়ির যে মহিলা এবং মহিলার যে মেয়েটা,
দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল ওই বাড়ির মধ্যেই। 2 দিন পড়েছিল ওই বাড়ির মধ্যে। 2 দিনের পরে যখন টাকা নেওয়ার জন্য ওই বাড়িতে ঢুকলো কেউ, তখন দেখলো যে 2টো বডি পড়ে রয়েছে। তারপরে যাই হোক, যেভাবে ওদের নিয়ে যাওয়া হলো, পোস্টমর্টেম করে ধরা পড়লো যে ওরা বিষ খেয়েছে, আত্মহত্যা করেছে। এরপর থেকেই ওই ফ্ল্যাটটা অনেকদিন বন্ধ ছিল। তারপরে এর আগে আরও 2-3টে পরিবার ওখানে থেকেছে, কিন্তু কোনো মতেই তারা ওখানে থাকতে পারেনি। তারপর এরা আসলো, এরাও তো থাকতে পারলো না, এদের সাথেও অনেক ভৌতিক ঘটনা ঘটলো। জানি না এই ফ্ল্যাটে পরবর্তীকালে কি হবে, বন্ধ আছে কি নেই, কিন্তু রূপসা বলল যে তারপর ওরা ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল এবং রূপসার শাশুড়িও তখন চলে এসেছিল সেই দিনই। আসার পরে বলল যে তোরা ওই ভাড়া বাড়িতে থাক। সৌভাগ্যবশত ওই ভাড়া বাড়িতে তখন লোক উঠে পারেনি, তারা সেই ভাড়া বাড়িতে আবার রিটার্ন গিয়েছিল। কিন্তু এই সমস্যা থেকে উঠতে ওদের অনেকটা মানে অনেক দিন ওদের সময় লেগে গিয়েছিল। রূপসা বলল যে তোমাকে আমি যে ঘটনাটা এখন বলছি, সেই ঘটনাটা বলতে গিয়েও আমি শিউরে উঠছি, আমার হাত পা লিটারালি কাঁপছে। যাই হোক, এই ঘটনা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার 3-4 দিন পরে পরে ঘটনা আপলোড করতে হচ্ছে, কারণ তেমন কেউই মানে আমাকে ইমেল করছে না, 2-1 জন করছে 2-3 দিন পরে পরে। সেই হিসেবে আমার ঘটনাটা বলতে একটু লেট হচ্ছে। আপনারা প্লিজ আরও ঘটনা পাঠান, আমি যাতে আপনাদের সামনে সেই ঘটনা ভালোভাবে উপস্থাপন করতে পারি। আর হ্যাঁ, আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় এই ঘটনা বলার সময়, মানে উপস্থাপনা করার সময়, তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন যে আমার কোথায় এই ভুলটাকে শোধরানোর দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভয়ঙ্কর ভৌতিক সত্যি ঘটনা নিয়ে। ধন্যবাদ।